ক্লাস 8-এর সবাইকে নতুন বছরের এবং নতুন ক্লাসে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা ক্লাস 8-এর লেসন 6 জীবদেহের গঠন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব জীব ও জড় সম্বন্ধে। কাদেরকে জীব বলে এবং কাদেরকে জড় বলে। দেখো, যাদের প্রাণ আছে, যারা উদ্দীপনে সাড়া দেয়, তাদেরকে বলে জীব। আর জড় পদার্থ বলতে কাদেরকে বোঝায়? যারা উদ্দীপনে সাড়া দেয় না, প্রাণ নয়, তাদেরকে বলা হয় জড় পদার্থ। যেমন ধরো টেবিল, চেয়ার, ডাস্টার, চক, এগুলো কি? এগুলো সমস্ত জড় পদার্থ। এদের কি প্রাণ আছে? এরা কি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে? এরা কি বড় হয়? না, হয় না। এদের প্রাণ নেই, এরা হলো জড় পদার্থ। জীব দেখো, জীবেরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, উদ্দীপনে সাড়া দেয়, বড় হয় তারা এবং বংশ বিস্তারও করতে পারে। অর্থাৎ একটা জীব থেকে আরেকটা জীবেরও সৃষ্টি হয়। কিন্তু জড় পদার্থের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। তাহলে জীব ও জড়ের যদি বলি কয়েকটি পার্থক্য বলতে, তাহলে কি বলবো? জীবেরা উদ্দীপনে সাড়া দেয়, জড়েরা উদ্দীপনে সাড়া দেয় না। জীবেদের চলন ও গমন আছে, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে। জড়রা কিন্তু যেতে পারে না, অর্থাৎ এদের চলন ও গমন নেই। জীবেদের বৃদ্ধি আছে, অর্থাৎ এরা ছোটোর থেকে বড় হতে পারে। জড়ের কিন্তু এরকম নেই, অর্থাৎ এদের বৃদ্ধি নেই। জীবেরা বংশ বিস্তার করতে পারে, জড়েরা বংশ বিস্তার করতে পারে না। এই হয়ে গেল কয়েকটি পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, সারাদিনে আমরা বিভিন্ন প্রকার কাজ করি। এই বিভিন্ন প্রকার কাজ করার জন্য আমাদের আলাদা আলাদা অর্গান বা অঙ্গের দরকার। যেমন দেখো না, শ্বাসকার্য চালাবার জন্য লাংস বা ফুসফুসের দরকার। আবার খাদ্যকে হজম করার জন্য পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র। রক্ত থেকে বিভিন্ন দূষিত পদার্থকে ছেঁকে বাইরে বের করে দেওয়ার জন্য বৃক্ক বা কিডনি। আবার রক্তকে সারা দেহে পাম্প করে ছড়িয়ে দেওয়ার জন্য হৃৎপিণ্ড বা হার্ট। এইরকম বিভিন্ন অঙ্গই কিন্তু আমাদের দেহে অহরহ, অর্থাৎ সব সময় কাজ করে চলেছে। তবে তো আমরা বেঁচে আছি, তাই না? এবার আমরা জানবো জীবদেহ কিভাবে গঠিত হয়। তার আগে বলে দিই যে দেখো না, বাড়ি তৈরি করতে গেলে কি কি দরকার হয়? বিভিন্ন রকম জিনিস দরকার হয়, তাই না? ইট, বালি, সিমেন্ট, এরকম অনেক পদার্থের দরকার হয়। কিন্তু একটি বাড়িকে কি গেঁথে গেঁথে একটার পর একটা গেঁথে তৈরি করা হয়? না, ইট। অর্থাৎ বাড়ির যদি বলি ক্ষুদ্রতম একক, তাহলে কি বলবো আমরা? না, ইট। অর্থাৎ ইটই হলো বাড়ির একক। একটি একটি করে ইট গেঁথে যেমন বাড়ি তৈরি হয়, তেমনি আমাদের শরীরও কিন্তু এরকম কিছু পদার্থ গেঁথে তৈরি হয়। বলছি, সেটা পরে আসছি। তাহলে দেখো, ইট গেঁথে কি তৈরি হয়? দেয়াল তৈরি হয়, মেঝে তৈরি হয়, তাই তো? দেয়াল, মেঝে, ছাদ, এটা নিয়ে কি তৈরি হয়? ঘর। অর্থাৎ ইট থেকে তৈরি হলো ঘর, এবং অনেকগুলো ঘর মিলে তৈরি হয় বাড়ি। তাহলে দেখো, ইট, ঘর, বাড়ি। ঠিক আমাদের দেহ একই রকমভাবে গড়ে ওঠে। অর্থাৎ আমাদের দেহের এককের নাম হলো কোষ। যাকে খালি চোখে দেখাই যায় না। কোষ এত ছোট যে একটা আলপিনের ডগায় বা সূচের ডগায় প্রায় 400খানা কোষ এঁটে যায়। তাহলে ভাবো কোষ কত ছোট হয়। আমাদের জীবদেহ কিন্তু ওই বাড়ির মতো। যেমন ইট গেঁথে দেয়াল, তারপরে ঘর, তারপরে বাড়ি, ঠিক আমাদের ক্ষেত্রেও কোষ, অনেকগুলো কোষ মিলেমিশে তৈরি করে কলা, অনেকগুলো কলা মিলেমিশে তৈরি হয় অঙ্গ, এবং অনেকগুলো অঙ্গ মিলেমিশে তৈরি হয় জীবদেহ। এইভাবে আমাদের জীবদেহ গঠিত হয়। এখন আমরা জানবো কোষ কাকে বলে। জীবদেহের গঠনগত ও কার্যগত একককে বলা হয় কোষ। তাহলে কি বুঝলাম? জীবদেহের গঠনগত ও কার্যগত একককে বলা হয় কোষ। অর্থাৎ জীবদেহকে যে গঠন করে এবং বিভিন্ন প্রকার কাজ করে, তার ক্ষুদ্রতম একক, তাকে বলা হচ্ছে কোষ। তোমরা বলো তো, আমরা কোষের কথা কিভাবে জানতে পারলাম? কোষ তো এত ছোট, খালি চোখে তাকে দেখাই যায় না। একটু আগেই তো বললাম যে একটা আলপিনের মাথায় প্রায় 400খানা পর্যন্ত কোষ এঁটে যেতে পারে। তাহলে কি করে আমরা জানলাম কোষের কথা? এও এক মজার কথা। আজ থেকে প্রায় 350 বছর আগে, 1665 খ্রিস্টাব্দে, বিজ্ঞানী রবার্ট হুক তার নিজের তৈরি মাইক্রোস্কোপে ওক গাছের ছালে প্রস্থচ্ছেদ নিয়ে দেখেন যে তাতে বিভিন্ন প্রকার কুঠুরি বর্তমান, অর্থাৎ ছোট ছোট ঘরের মতো অংশ বর্তমান। সেই কুঠুরিগুলোর তিনি নামকরণ করেন কোষ বা সেল। কিন্তু বিজ্ঞানী রবার্ট হুক যে কোষগুলি পর্যবেক্ষণ করেছিলেন, সব কোষগুলোই ছিল কিন্তু মৃত, অর্থাৎ এগুলো জীবিত কোষ ছিল না। প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিভেনহফ তার তৈরি মাইক্রোস্কোপে। এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে যে প্রথম কোষ আবিষ্কার করেন কে?
এরকম প্রশ্ন এলে তোমরা উত্তর দেবে রবার্ট হুক। আর যদি এরকম প্রশ্ন আসে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন কে, তখন আমরা বলবো তোমরা উত্তর দিও লিভেন হুক। ঠিক আছে, তাহলে প্রথম কোষ আবিষ্কার করেন অর্থাৎ মৃত কোষ আবিষ্কার করেন রবার্ট হুক এবং জীবিত কোষ আবিষ্কার করেন লিভেন হুক। অতি ক্ষুদ্র, যা খালি চোখে দেখা যায় না, এমন বস্তুকে দেখার জন্য আমাদের যে যন্ত্রটি লাগে তার নাম হলো মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপ আবার 3 প্রকারের হয়: সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ। অর্থাৎ সরল অনুবীক্ষণ যন্ত্র, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র এবং ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। প্রথমটি হলো সরল অনুবীক্ষণ যন্ত্র। এই মাইক্রোস্কোপে কোনো বস্তুকে 15 থেকে 20 গুণ বড় করে দেখা সম্ভব। ঠিক আছে, এর মধ্যে ফুলের পাপড়ি, পাতার প্রস্থচ্ছেদ, এই ধরনের জিনিসগুলোকে দেখা সম্ভব। অর্থাৎ খুব বেশি বড় নয়, 15 থেকে 20 গুণ বড় করে দেখা সম্ভব। পরেরটি হলো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রে কোনো বস্তুকে 2000 থেকে 4000 গুণ বড় করে দেখা সম্ভব। অনেকটাই বড়, তাই না? 2000 থেকে 4000 গুণ। এখানে রক্ত, কোষীয় অঙ্গাণু, ব্যাকটেরিয়া, শৈবাল, এই ধরনের বস্তুগুলোকে দেখা যায়। যেহেতু অনেকটাই বড় করে দেখা সম্ভব, তাই এই সমস্ত বস্তুগুলোকে দেখা সম্ভব। পরেরটি চলে আসছে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপে কোনো বস্তুকে 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে দেখা সম্ভব। এই মাইক্রোস্কোপের সাহায্যে ভাইরাস এবং বিভিন্ন প্রকার অণুজীবদের দেখা যায়। কোষের সংখ্যার উপর নির্ভর করে জীবেদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি না, এককোষী এবং বহুকোষী। অর্থাৎ যাদের দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত তাদেরকে এককোষী বলে, যাদের দেহ একের বেশি কোষ দ্বারা গঠিত তাদেরকে বহুকোষী বলে। তোমরা ক্লাস 7-এ জীবেদের 5টি রাজ্য সম্পর্কে জেনেছো, মনে আছে নিশ্চয়? কি কি বলো তো? হ্যাঁ, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া। তার মধ্যে প্রথম দুটি অর্থাৎ মোনেরা এবং প্রোটিস্টা, এই রাজ্য দুটির অধিবাসীরা কিন্তু সকলেই এই এককোষী। আর পরেরগুলো অর্থাৎ ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, এরা সবাই বহুকোষী, তবে কয়েকটি ব্যতিক্রম আছে। তোমাদের কি মনে হয় যে কোষ তো খুবই ছোট, এদের আকৃতিও নিশ্চয়ই একই রকম, এরকম কি মনে হয় তোমাদের? যদি মনে হয় তাহলে ভুল। কোষের আকৃতি কিন্তু একই রকম নয়। অর্থাৎ বিভিন্ন কোষের আকৃতি বিভিন্ন প্রকারের। কোনো কোষ দেখতে কমার মতো, কোনোটি গোলাকার, কোনোটি বহুভুজাকার, কোনোটি ষড়ভুজাকৃতি, কোনোটি দণ্ডাকার, এরকম বিভিন্ন আকৃতির কোষ কিন্তু হয়। আমাদের চোখের রেটিনায় অবস্থিত রড কোষগুলি দেখতে দণ্ডের মতো বা লাঠির মতো। আবার কোন কোষগুলি দেখতে আবার শঙ্কুর মতো। অন্যদিকে ব্যাকটেরিয়ার কোষগুলি দেখতে হয় কমার মতো, না হলে গোলাকার। আবার এককোষী প্রাণী অ্যামিবার কোষগুলির আবার কোনো নির্দিষ্ট আকারই নেই, তারা নিজস্ব প্রয়োজন মতো কোষের আকৃতি পরিবর্তন করে নিতে পারে। আবার আমাদের রক্তের শ্বেত রক্তকণিকা, এও কিন্তু অ্যামিবার মতোই প্রয়োজন মতো নিজের আকৃতিকে পরিবর্তন করে নিতে পারে। এবার আমাদের রক্তে অবস্থিত লোহিত রক্তকণিকা, সে কেমন দেখতে? সাধারণভাবে গোলাকার, কিন্তু দুপাশ থেকে মাঝখানটা চ্যাপ্টা, চাকতির মতো দেখতে। আবার পেশিকোষ কেমন দেখতে? দুপ্রান্ত ছুচালো, মাঝখানটা মোটা। আবার স্নায়ুকোষ আমাদের অর্থাৎ নিউরন আকারে খুব লম্বা হয়। অর্থাৎ সবচেয়ে আমাদের দেহের মধ্যে লম্বা কোষ হলো এই নিউরন বা স্নায়ুকোষ। একই রকমভাবে উদ্ভিদের ক্ষেত্রেও কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থিত কোষগুলি হয় বহুভুজাকার। আবার কাণ্ডের মধ্যে থাকা জল সংবহনকারী যে কোষগুলি, সেগুলি আবার নলের মতো দেখতে। যেহেতু এরা জল এবং খনিজ লবণ পরিবহন করে, এই কোষগুলি দেখতে হয় নলের মতো। এবার তোমাদের লাস্ট একটা কথা বলি। কোষকে তো আগেই জেনেছি আমরা খালি চোখে দেখা যায় না, তাই তো? এমন একটা কোষ আছে যাকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই এবং আমরা প্রায় খেয়ে থাকি। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে প্রায় খাই। কি বলতো সেটা? না, ডিম। ঠিকই শুনেছো তোমরা, ডিমও হলো কিন্তু একটি কোষ, যে কোষটাকে খালি চোখে দেখা যায়। এবার আসি সবচেয়ে বড় কোষ এবং সবচেয়ে ছোট কোষের নাম। জীবজগতের সবচেয়ে বড় কোষের নাম হলো উট পাখির ডিম। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় কোষের নাম উট পাখির ডিম এবং সবচেয়ে ছোট কোষের নাম মাইকোপ্লাজমা। সবচেয়ে ছোট কোষের নাম মাইকোপ্লাজমা এবং সবচেয়ে বড় কোষের নাম উট পাখির ডিম। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সময় মতো পৌঁছে যায়। সবাই তোমরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে আবার আগামী সপ্তাহে।